Hello students, second sem political science honors কোর 3 একটা টপিক নিয়ে এর আগের দিন আমি আলোচনা শুরু করেছিলাম। সেটা হচ্ছে সোভারেন্টি, ডেফিনেশন অফ সোভারেন্টি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সোভারেন্টি, অর্থাৎ সার্বভৌমিকতার সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো এর আগের দিন আলোচনা করেছি। একই সাথে আলোচনার শেষে বলেছিলাম যে সার্বভৌমিকতার যে ধারণা বা বৈশিষ্ট্য, এই আলোচনার মধ্য দিয়ে আমরা সার্বভৌমিকতা সম্পর্কে এর প্রকৃতি সম্পর্কে বিভিন্ন চিন্তাবিদদের যে মতবাদ পাই, সেই মতবাদগুলোর মধ্যে বিস্তর পার্থক্য লক্ষ্য করতে হবে। আর এই পার্থক্যের কারণেই সার্বভৌমিকতা সম্পর্কে পরস্পর বিরোধী দুটো মতধারা লক্ষ্য করা যায়, যার একটাকে বলছি আমরা একাত্মবাদ এবং অন্যটিকে বলছি বহুত্ববাদ। একাত্মবাদ অর্থাৎ মোনেস্টিক, আর অন্যদিকে বহুত্ববাদ বা প্লুরালিস্টিক। তো সার্বভৌমিকতা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্র দার্শনিকদের মধ্যে মতপার্থক্যের ভিত্তিতে এই দুটো মতধারার উৎপত্তি, যার একটা হচ্ছে একাত্মবাদী মতবাদ, অপরটি হচ্ছে বহুত্ববাদী মতবাদ। তো আজকে আমি তোমাদের সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী মতবাদটি আলোচনা করব। মনেস্টিক থিওরি অফ সোভারেন্টি বা সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী মতবাদ। সার্বভৌমিকতা সম্পর্কে এই একাত্মবাদী মতবাদটি হল সবচেয়ে প্রাচীন বা আদি বলা যায় আর কি। এটি রাষ্ট্রীয় সার্বভৌমিকতার চরম মতবাদ হিসেবেও পরিচিত। রাষ্ট্রীয় সার্বভৌমিকতা সম্পর্কে ধারণাতে বলেছি, সার্বভৌমিকতা হলো অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় সার্বভৌমিকতা। এই রাষ্ট্রীয় সার্বভৌমিকতার যে প্রবক্তারা রয়েছে, তার মধ্যে আমরা হবস, ডুকুইথ, উইলবি, বার্জেস, লক, রুশো, বেন্থাম, এই যে চিন্তাবিদদের যে সার্বভৌমিকতা সম্পর্কে বিভিন্ন ধারণা এবং তাদের ধারণার উপর ভিত্তি করে যে দুটো ভিন্ন ভিন্ন মতবাদ, তার মধ্যে একটি হচ্ছে একাত্মবাদ। এই একাত্মবাদী মতবাদের মূল প্রবক্তারা হলেন, অর্থাৎ যেসব রাষ্ট্রচিন্তাবিদদের হাত ধরে এই একাত্মবাদী মতবাদ, সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী চিন্তাধারা বিকশিত হয়, বিকাশ লাভ করে, সেই সব রাষ্ট্রচিন্তাবিদরা হলেন বোদা, হুগো গ্রোটিয়াস, হবস, রুশো, জন অস্টিন প্রমুখ রাষ্ট্র দার্শনিক। মনে রাখবে কিন্তু তোমাদের এমসিকিউ বা একদম 1 নম্বরের যে কোশ্চেন আছে সেখানে কিন্তু আসতে পারে যে নিচের রাষ্ট্র দার্শনিকদের মধ্যে একাত্মবাদী ধারণার প্রবক্তা কে। অর্থাৎ সার্বভৌমিকতা সম্পর্কে যে একাত্মবাদী রাষ্ট্রচিন্তাবিদ, তাদের নামগুলো প্রত্যেকেরই মনে রাখতে হবে। কি বললাম? বোদা, হুগো গ্রোটিয়াস, হবস,
রুশো, জন অস্টিন প্রমুখ। এরা প্রত্যেকেই সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী রাষ্ট্রচিন্তাবিদ। এদের মধ্যে মূলত একাত্মবাদী চিন্তাধারায় যে রাষ্ট্রচিন্তাবিদের মতবাদ গুরুত্ব পায় বা একাত্মবাদী ধারণা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, তিনি হলেন জন অস্টিন। জন অস্টিন একজন আইনবিদ। তার সার্বভৌমিকতা সম্পর্কে ধারণা একাত্মবাদ নামে পরিচিত। তিনি 1832 খ্রিস্টাব্দে তার লেকচার্স অন জুরিসপ্রুডেন্স, বইটার নাম মনে রাখবে, একটা আর্টিকেল, লেকচার্স অন জুরিসপ্রুডেন্স, এই গ্রন্থে আইনের দৃষ্টিতে সার্বভৌমিকতার ধারণাটিকে তুলে ধরেছে। আর তার এই ধারণাই রাষ্ট্রচিন্তায় বা রাষ্ট্রবিজ্ঞানে একাত্মবাদ নামে পরিচিত। তিনি এই বইয়ে, লেকচার্স অন জুরিসপ্রুডেন্স বইয়ে, সার্বভৌমিকতার যে ডেফিনেশন দিয়েছেন সেটি হলো যে সার্বভৌমিকতা হলো যদি কোনো সমাজে কোনো ঊর্ধ্বতন ব্যক্তি বা ব্যক্তি সংসদ অপর কোনো উচ্চতর কর্তৃপক্ষের আনুগত্য স্বীকার না করে সমাজে অধিকাংশের স্বাভাবিক আনুগত্য লাভ করেন, তবে সেই ব্যক্তি বা ব্যক্তি সংসদ হলেন সার্বভৌম এবং এই কর্তৃপক্ষ সহ উক্ত সমাজ হল স্বাধীন ও রাজনৈতিক সমাজ। মনে রাখবে তার এই ডেফিনেশনটা। জন অস্টিন একই সঙ্গে তার এই ডেফিনেশনে আইনকে সার্বভৌমের আদেশ বলে বা নির্দেশ বলে গণ্য করেন। অস্টিন বলেছেন, ল ইজ দ্য কমান্ড অব দ্য সোভারেন্টি বা সোভারেন, অর্থাৎ সার্বভৌমের আদেশই হলো আইন। এটা কার উক্তি? জন অস্টিনের। মনে রাখবে। এইভাবে তিনি সার্বভৌমিকতার যে ডেফিনেশন দিয়েছেন সেটাই সার্বভৌমিকতার একাত্মবাদী মতবাদ হিসেবে পরিচিতি লাভ করে। অর্থাৎ তার এই ডেফিনিশনের উপর ভিত্তি করে সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী ধারণা এর মূল বিষয়গুলো কি কি সেটা বোঝা যায়। আরও বেশি করে বুঝতে হলে আমাদের সার্বভৌমিকতা সম্পর্কে যে একাত্মবাদী ধারণা, এটাকে জানতে হলে এর কিছু বৈশিষ্ট্য আমাদের জানা প্রয়োজন। অর্থাৎ একাত্মবাদী ধারণা অনুযায়ী সার্বভৌমিকতা কি? যেমন প্রথমত, একাত্মবাদ অনুযায়ী সার্বভৌমিকতা হল
আইনের তত্ত্ব বা আইনগত তত্ত্ব, আইনগত ধারণা। সার্বভৌমিকতা হলো একটি আইনগত ধারণা, এটা একাত্মবাদ বিশ্বাস করে। অর্থাৎ একাত্মবাদ বিশ্বাস করে যে আইনের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার প্রসঙ্গটি বিবেচনা করা হয়েছে। দ্বিতীয়ত, একাত্মবাদ অনুযায়ী আইনত রাষ্ট্র চরম ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের এই ক্ষমতা সীমাহীন। এমনকি একটি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতাই হল সর্বোচ্চ। তৃতীয়ত, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অবিভাজ্য ও এককেন্দ্রিক, যেটা আমরা নর্মালি সার্বভৌমিকতার ডেফিনেশন পাই যে সার্বভৌমিকতা কি, রাষ্ট্রের অবিভাজ্য ক্ষমতা, ভাগ করা যায় না। অর্থাৎ একাত্মবাদ অনুযায়ী একটি রাষ্ট্রের মধ্যে একটি সার্বভৌম ক্ষমতার কেন্দ্র থাকতে পারে, একের বেশি নয়, এবং সেই ক্ষমতাটা কার? রাষ্ট্রের। চতুর্থত, আইনের উৎস হল রাষ্ট্র, যেটা অস্টিন তার ডেফিনেশনে বলেছেন, তাই তো, যে ল ইজ দ্য কমান্ড অফ সোভারেন, ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভারেন। অর্থাৎ এই কারণেই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আইনের দ্বারা নিয়ন্ত্রিত নয়। রাষ্ট্রই যেহেতু আইনের উৎস, রাষ্ট্রই যেহেতু আইন সৃষ্টি করে, তাই সার্বভৌম ক্ষমতা আইন দ্বারা নিয়ন্ত্রিত নয়, যেহেতু রাষ্ট্রেরই চরম এবং অসীম ক্ষমতা হচ্ছে সার্বভৌমিকতা। তাই সার্বভৌমিকতার আদেশ বা নির্দেশই হল আইন। পঞ্চমত, সার্বভৌমিকতা কেবলমাত্র রাষ্ট্রেরই অনন্য বৈশিষ্ট্য, অন্য কোনো সংঘ বা প্রতিষ্ঠানের নয়। এই কারণে রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যস্থিত অন্য কোনো সংঘ বা গোষ্ঠী আইনগত রাষ্ট্রের চেয়ে ঊর্ধ্বতন হতে পারে না। তাছাড়া একাত্মবাদ মনে করে যে রাষ্ট্রের এই সার্বভৌম ক্ষমতা নির্দিষ্ট মানবীয় কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকে। এই ক্ষমতা কোনো অনির্দিষ্ট বা নৈবেত্তিক কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকে না। যেমন ইংল্যান্ডের যে পার্লামেন্ট এবং রাজা বা রানী সহ যে পার্লামেন্ট, সেটা হচ্ছে কি, সার্বভৌম ক্ষমতার অধিকারী। আবার বলা যায় যে সার্বভৌমিকতা সম্পর্কে এই একাত্মবাদী তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা তার ভূখণ্ডের মধ্যকার সকল ব্যক্তি, গোষ্ঠী ও সংঘের উপর প্রয়োগ করতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো ব্যক্তি, সংঘ বা প্রতিষ্ঠান যদি সার্বভৌমের আদেশ বা রাষ্ট্রের আদেশ অমান্য করে, রাষ্ট্র সেক্ষেত্রে শাস্তিও দিতে পারে। অর্থাৎ বলা যেতে পারে মৃত্যুদণ্ড দেওয়ার আইনসঙ্গত অধিকার একমাত্র রাষ্ট্রেরই রয়েছে। তাই রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা, সেটা হচ্ছে চরম। এইভাবে একাত্মবাদ সার্বভৌমিকতা সম্পর্কে তার ধারণা ব্যক্ত করেছে, বা একাত্মবাদ অনুযায়ী সার্বভৌমিকতার ক্ষমতাকে ব্যক্ত করা হয়েছে। তবে সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদীদের যে ধারণা, এই ধারণার মধ্যেও, অর্থাৎ একাত্মবাদী রাষ্ট্র দার্শনিকদের মধ্যেও কিছু মত পার্থক্য লক্ষ্য করা যায়।
এবং তার উপর ভিত্তি করে আমরা এই মতবাদকেও দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মনিজম আর আরেকটা হচ্ছে কনক্রিট মনিজম। অ্যাবস্ট্রাক্ট মনিজম বা বিমূর্ত একাত্মবাদ আর কনক্রিট মনিজম বা মূর্ত একাত্মবাদ বা বাস্তব একাত্মবাদ। বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট মনিজম কি বলে? এই ধারণা অনুযায়ী রাষ্ট্রের হাতেই সকল ক্ষমতা কেন্দ্রীভূত। রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে কোনো সংঘ বা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও অস্তিত্বের সম্ভাবনা অস্বীকৃত। একমাত্র রাষ্ট্রই থাকবে, অন্য কোনো সংঘ বা প্রতিষ্ঠান প্রয়োজন নেই। এটা হচ্ছে বিমূর্ত একাত্মবাদ। কিন্তু অপরদিকে মূর্ত বা বাস্তব একাত্মবাদ কি বলে? যে রাষ্ট্রীয় সীমানার মধ্যে রাষ্ট্র ছাড়াও অন্যান্য সংঘ, সমিতি বা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার আছে, তবে সেই সমস্ত প্রতিষ্ঠানকে রাষ্ট্রের অধীনেই তাদের কাজকর্ম পরিচালনা করতে হবে। এই যে একাত্মবাদের মধ্যেও বিভিন্ন একাত্মবাদী দার্শনিকদের যে মত পার্থক্য, তার উপর ভিত্তি করে দুটো আবার ভাগ, একটাকে বলছি আমরা বিমূর্ত একাত্মবাদ, অন্যটিকে বলছি আমরা মূর্ত বা বাস্তব একাত্মবাদ। ঠিক আছে? তো এইভাবে একাত্মবাদ অনুযায়ী সার্বভৌমিকতার ধারণা বিকাশ লাভ করে। তবে একাত্মবাদীরা সার্বভৌমিকতা বিষয়ক যেই ধারণা পোষণ করেছেন, তারও কিন্তু বিরুদ্ধবাদীরা সমালোচনা করে গেছেন। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রদার্শনিকগণ একাত্মবাদী এই চিন্তাধারার, সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী এই চিন্তাধারার সমালোচনা করেছেন। সমালোচনা করতে গিয়ে তারা মূলত যেসব বিষয়গুলোর উপর আলোকপাত করেছেন সেগুলি হলো যে একাত্মবাদ যে বাস্তবে সার্বভৌম ক্ষমতা কখনোই চরম ক্ষমতা নয়। অর্থাৎ একাত্মবাদ যে বলছে সার্বভৌম ক্ষমতা চরম, সীমাহীন বা অবিভাজ্য, এই প্রত্যেকটাই বিরুদ্ধবাদী দার্শনিকরা প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি বিরুদ্ধবাদী রাষ্ট্রদার্শনিকরা বা সমালোচকেরা একে অগণতান্ত্রিক বলেও আখ্যায়িত করেছেন। যে এই ধারণা পুরোপুরি হচ্ছে অগণতান্ত্রিক। সমালোচকগণ মনে করেন যে জন অস্টিনের এই ধারণা অগণতান্ত্রিক। কেন? যে অস্টিন যে বলেছেন সার্বভৌমের নির্দেশই হলো আইন, কিন্তু জনগণের সম্মতি ছাড়া আইন আনুগত্য লাভ করতে পারে না। আইন বা সার্বভৌমের নির্দেশকে চরম ক্ষমতাসম্পন্ন বলে ঘোষণা করে একাত্মবাদ স্বৈরাচারীর পথকেই প্রশস্ত করেছে মাত্র। পাশাপাশি সমালোচকেরা বলেন আইনের দৃষ্টিভঙ্গিতে সার্বভৌমকে ব্যাখ্যা করার ফলে এর যে রাজনৈতিক দিকটি সেটাও উপেক্ষিত হয়েছে। এছাড়াও রাষ্ট্রদার্শনিক ল্যাস্কি বার্কার মনে করেন যে মানুষের স্বাভাবিক বিকাশের জন্য অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, রাষ্ট্রের অভ্যন্তরেই অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। কেবলমাত্র এক রাষ্ট্রকে বা রাষ্ট্রে একটিমাত্র ব্যক্তি বা ব্যক্তি সংসদ চরম ক্ষমতা দাবি করতে পারে না। এই সমাজে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে,
সুতরাং কেবলমাত্র রাষ্ট্রই যে চরম অসীম ক্ষমতার অধিকারী এটা দাবি করা ঠিক নয় বলে এইসব রাষ্ট্র দার্শনিক, বিশেষ করে ল্যাস্কি, বার্কার এরা মনে করেন। পাশাপাশি রাষ্ট্রীয় সার্বভৌমিকতার যে বিষয়, অর্থাৎ রাষ্ট্রই একমাত্র চরম এবং অসীম ক্ষমতার অধিকারী, এটার সমালোচনা করতে গিয়ে অনেকে আবার বলেছেন যে অধিকাংশ দেশেই আমরা দেখি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকার ফলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় ধরনের সরকারের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং সাংবিধানিক উপায়ে সেই সব সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন আমরা দেখতে পাই। তাতে কি হয়, রাষ্ট্রীয় ক্ষমতা যেটা একাত্মবাদ বলে অবিভাজ্য বা এককেন্দ্রিক, সেটা কিন্তু আর থাকে না। অর্থাৎ উভয় সরকার আলাদা আলাদা হয়ে সার্বভৌম ক্ষমতা ভোগ করে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যদি আমরা লক্ষ্য করি। এইভাবেও বিভিন্ন রাষ্ট্রীয় দার্শনিকগণ একাত্মবাদী যে চিন্তাধারা, সার্বভৌমিকতা সম্পর্কে তার সমালোচনা করে গেছে। তবে এই বিভিন্ন সমালোচনাগুলি থাকা সত্ত্বেও সার্বভৌমিকতা সম্পর্কে এই একাত্মবাদী তত্ত্বের গুরুত্বের কথা যদি আমরা দেখি, যে কতটা ইফেক্টিভ, এটা কতটা কার্যকরী, সেক্ষেত্রে এর কার্যকরিতার দিক থেকে যদি আমরা তাকাই, তাহলে এই সমালোচনা সত্ত্বেও আইনের সূক্ষ্ম বিচারে আমরা কথা বলতে পারি যে অস্টিনের মতবাদ কেন বলছি, যে অস্টিনের ধারণাটিকেই একাত্মবাদী ধারণা হিসেবে আখ্যায়িত করা হয়। তার এই মতবাদ অভ্রান্ত, অর্থাৎ ভ্রান্ত নয়। এক্ষেত্রে অধ্যাপক গার্নার বা রাষ্ট্রবিজ্ঞানী গার্নার বলে গেছেন যে সমাজে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের মীমাংসা এবং সংহতি রক্ষার জন্য এই আইনগত সার্বভৌমকে স্বীকার করা উচিত, যেটা একাত্মবাদ বর্ণনা করেছে বা ব্যক্ত করেছে, আইনগত সার্বভৌমিকতা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছ। এইভাবে নোটটা তৈরি করবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এটা তোমাদের পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট। সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী ধারণা, মনস্টিক থিওরি অফ সোভারেন্টি। ডিসকাস অ্যাবাউট দ্য মনস্টিক থিওরি অফ সোভারেন্টি। আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ।